ওরা তো আন্দোলনের মানুষ না, আন্দোলনের ফসল হতে পারে। ওই যেরকম করে বলেন না, ওই শিক্ষার্থীরা ওই আন্দোলন যারা করছে প্রাথমিকভাবে তারা আমাদের নিয়োগকর্তা, মানে তারা আজই নিযুক্ত, এরকম একটা ব্যাপার তারা নিজেরা বলছেন। আমি বোঝাতে চাচ্ছি এরা আন্দোলনের মধ্যে থেকে উঠে এসে ক্ষমতায় এসছেন তা নয়। অতএব এটাকে আপনি বিপ্লব বলবেন কেন? তারা এই কনস্টিটিউশনের মধ্যে থেকেই করতে চেয়েছেন এবং সেই চেষ্টাই করছেন। এটা মেনে নিয়ে বাকি আলোচনা করলে ভালো হবে। এখন যদি মনে করেন না এটা মানি না, আবার বিপ্লবী সরকার হতে হবে, আবার শহীদ মিনারে চলেন, আবার শপথ দেব, এইটা একটা লোক হাসানোর ব্যাপার হবে। সবাই মনে করবে যে কত কাছে আগে এটা করে এখন থুক্কু দিয়ে আবার এটা করতে আসছে, ওই রকম হতে পারে না। অতএব যা আছে সেখান থেকেই ভবিষ্যৎটা দেখেন। কি চাচ্ছি বিশেষ করে ধরেন, আমি আমার দল একটা কল্যাণ রাষ্ট্র চাই। এখানে সাইফুল্লাহ সাহেব আছেন, আমার মনে ভুল বলছি না, উনি সমাজতন্ত্র চান। আর একজন একটা গণতান্ত্রিক সমাজ চান, কেউ মানবিক রাষ্ট্র চান। এক একজন রাষ্ট্র বা দেশকে এক একভাবে দেখতে চান। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন একটা স্লোগান দিল, নতুন বাংলাদেশ চাই। এবং সবাই বললেন হ্যাঁ নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা সহজ কেন, পুরনো যা কিছু আছে এগুলো চলবে না। কি কি আছে সে তো জানি, আমরা ব্যাখ্যা করছি না। এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কি করতে হবে? আমরা যারা যারা এই দেশ গড়ে তুলতে চাই, ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে। নতুন করে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল হক নূর বলল না, যে সে সভা করতে গেছে, সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি। তো আপনি পুরাতনই আছেন তো। একটা অভিযোগ হয়েছে, জনাব আসম আব্দুর রবের স্ত্রী তার স্বামীর নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে, সভা ভেঙে দিয়েছে তারা মানে কারো বুঝতে পারছে না। আমি আমার কথা বলি, আমার থানার যিনি নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুবদলের প্রেসিডেন্ট। না, আমার ওইখানে 5 জনের নামে মামলা দিয়েছে। একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে, হ্যাঁ, তাকে এখন জেলে দিয়েছে, গতকালকে তার বেল করানো গেছে। আমি বলছি বদলানো মানে ওনাকেও বদলাতে হবে, আমাকে বদলাতে হবে। আপনি যদি না বদলাই, রাজনীতি যদি না বদলাই, তাহলে কিন্তু সমাজ বদলাবে না। এটা একটা লম্বা আলোচনা হয়ে যাবে, তার মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু বলি যে সার্বিকভাবে দেশ বদলানো মানে দেশের সংস্কৃতিটা বদলানো। আর সংস্কৃতি মানে তো গান বাজনা নয়, সংস্কৃতি মানে একটা জীবনবোধ, আপনার আচরণবিধি, আপনি কীরকম রাষ্ট্র চান, সামগ্রিক সব কিছু যা করেন, যা প্রকৃতি তাই সংস্কৃতি। সেটাকে বদলাতে হবে, একদিনে না পারেন, কিন্তু ধীরে ধীরে এটা আপনাকে বদলাতে হবে। এই বদলাবার লড়াই আমরা চেষ্টা করছি। সেইখানে আজকের এই উদ্যোগটাকে আমি বিশেষভাবে সমর্থন করছি, কারণ আমি এটার মধ্যে ফোকাস থাকতে চাই, লম্বা করবো না। বিচার বিভাগ বলেন, আইন বলেন, এটা তো রাষ্ট্রের মানে সবই পিলার, কিন্তু এটা খুবই ভাইটাল। যেমন পুলিশ এখন খুব ভাইটাল। পুলিশ যদি না থাকে তাহলে দেশ চলে কীভাবে? ভার্চুয়ালি চলছে না দেশ ওই অর্থে। কিন্তু আমরা জানি যে কীভাবে বিচার বিভাগের কান টানতে টানতে লম্বা করা হয়েছে। এখন সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্যে এই যে পেপারটা দেওয়া হয়েছে, আমি আবার বলি আমি অনেক ভালো বুঝি না, কিছু কিছু বুঝি, সেই বুঝ থেকে আমার মনে হয়েছে এই পেপারটা সুন্দর। দুটো জিনিস অ্যাটেম্প্ট করা হয়েছে। একটা হচ্ছে এই যে বিচারক নিয়োগের প্রক্রিয়া, যে সাজেশনটা দেওয়া হয়েছে, এটাই একদম অল কম্প্রিহেন্সিভ কিনা, মানে সব দিক কাভার করে কিনা তা আমি জানি না। আমার চাইতে আরও এক্সপার্ট বা ওনারা যারা রেখেছে তার চাইতে ভালো যিনি বোঝেন তিনি হয়তো আরও বলতে পারতেন যে না এইটাকে যেভাবে 10টা 11টা হেডে বলা হয়েছে হয়তো 2টা হেড কমানো যায়, 2টা হেড বাড়ানো যায় এবং এটাকে সম্বর্ধিত করা যায়, আরও ভালো করা যায়, এটা হয়তো হবে। কিন্তু অ্যাটেম্পটা এটাই দরকার। আমাদের যেরকম অ্যাট র্যান্ডম অ্যাট উইল আমরা বিচার বিভাগ নিয়োগ করছি, আমরা নির্বাচন কমিশন দিয়ে ফেলছি, ব্যক্তির ইচ্ছায় সব কিছু হচ্ছে, সেটা কন্ট্রোল করবার পথটা হচ্ছে আপনি তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলবেন, একটা ছাঁচের মধ্যে ফেলবেন, এর বাইরে কেউ নিজের ইচ্ছা মতো করতে পারবে না। সেই দিক থেকে এই অ্যাটেম্পটা আমি মনে করি খুবই ভালো হয়েছে। আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা সংবিধান সম্পর্কে তারা যেটা বলেছেন, সংবিধান সম্পর্কেও তাদেরই সবচেয়ে ভালো বুঝবার কথা। আমি মনে করি সংবিধানের যে অ্যাটেম্পটা এখানে করা হয়েছে, আমরা নিজেরা এটা চর্চা করেছি, তো আমাদের আরও অনেকগুলো প্রস্তাব আছে 31 দফার মধ্যে, যার অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি না। আপনি সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে ওই যে আকবর আলী খানের কথা, প্রাইম মিনিস্টার একটা জারের কিংবা মোগল এম্পায়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে, এইটা কার্টেল করতে হবে, একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে।
সেই জায়গাগুলো চিহ্নিত করে করে বলতে হবে। আচ্ছা, ফ্যাসিবাদ যে ফিরতে পারবে না তার সবচেয়ে বড় গ্যারান্টি কী হয় কনস্টিটিউশনে? আমি মনে করি ইট ইজ ডিসেন্ট্রালাইজেশন। আপনি ক্ষমতা কক্ষিগত এক জায়গায় হতে দিলে উনি তো স্বেচ্ছাচারী হতে পারেনি, কিন্তু ক্ষমতা যদি ছড়িয়ে থাকে যত বেশি বিকেন্দ্রীকৃত করা যায় সেটা করতে হবে। এবং বিকেন্দ্রীকরণ করবার জন্য কিন্তু কনস্টিটিউশনের বেশ কিছু জায়গায় আমাদের অ্যামেন্ডমেন্ট লাগবে। আমি এখানে এইটা দেখতে পারলাম না। সুপ্রিম বার কাউন্সিলের কথা বলছেন, এইটা ঠিক আছে। বার কাউন্সিল এবং এটার আন্ডারে সমগ্র বিচার ব্যবস্থা বা সুপ্রিম কোর্টের আন্ডারে সিস্টেম যাই করা হোক না কেন, এখানে আর একটা জিনিস থাকা দরকার ছিল। আমি যে দুটো জিনিস এখানে মিসিং আছে, একটা হচ্ছে যেটা ফুয়াদ বললেন, বিচার যাতে জনগণের দোর গড়াই যায়, মানুষ বিচারের পিছনে ঘুরবে না, বরঞ্চ বিচার ব্যবস্থা যাতে মানুষের কাছে সহজে যায়। এরশাদ আমলে এরশাদ সাহেব সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিভিশনে গিয়েছিলেন, এবং তখন ঢাকায় যারা যারা ছিলেন আইনজীবী, কাদের কাদের নাম এখানে বলেছেন, তারা সবাই আন্দোলন করে সেটা বাতিল করে দিয়েছিল। অথচ মানুষ হাইকোর্টকে তার দোরগোড়ায় দেখতে চায়, তার ডিভিশনে দেখতে চায়। মানুষ এমনকি উপজেলা পর্যায়েও কোর্ট চায়, যাতে তার বেশি দৌড়দৌড়ি করতে না হয়। এইটার ছাপ এখানে থাকলে আমি মনে করি বেটার হতো। সেটা আবার ওই যে নির্বাচন বলছেন, যে রাষ্ট্র গঠন করবার কথা বলছেন, তার জন্য উপকারী হতো। আমাদের দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি নিগৃহীত হয় ওই লোয়ার কোর্ট দিয়ে। তো লোয়ার কোর্টগুলো হচ্ছে উপরের কোর্টের দাসের মতো। এটার ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আরও স্পষ্ট কথা থাকা দরকার ছিল, কারণ ইচ্ছা হলে রিমান্ডে দেয়। জানি না যে আওয়ামী লীগই করবে না, আওয়ামী লীগের বাপ জান বাঁচে না, ওরা কি করবে? আমি মনে করি তা আওয়ামী লীগ করতে পারবে প্রতিদ্বন্দ্বিতা, আমি তো মনে করি না। কারণ আওয়ামী লীগ আগে খুব বলতো আন্দোলন কাকে বলে তা আমরা জানি, বিএনপি বোঝে না। তো এখন আন্দোলন দেখানো দেখি, তাতে দেখাতে পারছে না। এখন উনি পালিয়ে গেছেন, তারপরে নতুন একটা কমিটি করতে হবে, তো বা একটা কিছু নেতৃত্ব সামনে আনতে পারে, তা তো আনতে পারছে না। হঠাৎ করে ফেসবুকে দেখলাম দুইজনের নাম আসছে। তার মধ্যে একজন আবার বলেছিলেন, আমি জন্মেছি আওয়ামী লীগ হয়ে, আমি জীবিত আছি আওয়ামী লীগ হয়ে, মরবো আওয়ামী লীগ হয়ে। যখন তার নাম ফেসবুকে আসলো যে ওনাকে সেক্রেটারি বানানো হবে, তিনি বললেন ওই পচা করা জায়গায় আমি আর যাবো না। ওই রকম করবে না কেউ, তারা প্রতিদ্বন্দ্বী নয়। এটাই আমি ভাবি। ওই যে একজন কি বলে কমিশনের প্রধান, উনি কি বুঝে বললেন নতুন দল করতে হবে, মানে উনি কি বিএনপির পাল্টা প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না বলে একটা দল করবেন নতুন? আপনারা যদি পাল্টা দলই করেন তাহলে ইউ বিকাম এ পার্টি। সমস্ত জাতি তাদেরকে সমর্থন করছে, সবগুলো পার্টি ইনস্পাইট অফ অল দি ক্রিটিসিজম সমর্থন করছে। কেন? বিকজ আমরা মনে করি দেশটা গড়ে তুলতে হবে, এবং আমরা মনে করি যারা আছে তাদের ভেতরে যদি মুনমুনি থাকেও তাও ক্ষমতায় যেতে পারবে না। কারণ যে কমিটমেন্ট সমগ্র জাতির কাছে করা আছে, তারা ওই রকম কোনো কাজই করতে পারবে না যাতে তারা সমালোচনার মধ্যে পড়ে। অন্যদের দিয়ে বলাচ্ছে, মাঝে মাঝে ছাত্ররা যে বলছে আর একটা পার্টি করবে, পার্টি করা ভাই অত সোজা জিনিস না। মনে হয় রাজনীতিবিদরা কি বোঝে, অনেক এক্সপার্টরা মনে করে আমরা হলে সব কিছু করে ফেলতে পারতাম, কিন্তু রাজনীতি করতে দেন। এই যারা যারা উপদেষ্টা পরিষদে আছেন না, তাদেরকে বলে আগামী নির্বাচনে দাঁড়ান, একটা লোকে যদি দাঁড়ায়, কারণ নির্বাচনে দাঁড়ানো কষ্ট, জিততে কষ্ট। এমনিতে কেউ হায়ার করে নিয়ে এসে উপদেষ্টা বানালে খুব কমফোর্টেবল, খুবই এনজয় করা যায়, ওইটা পারা যাবে না। সেই কারণেই এদেরকে আমাদেরও বুঝতে হবে যে দে আর ফলিবল। সবচেয়ে বড় কথা, ডক্টর ইউনূস যখন বলেন না আমরা সবাই নিজের নিজের ক্ষেত্রে সাকসেসফুল, কিন্তু এখন যে ক্ষেত্রে আসছেন সেখানে নোভিস। পলিটিক্স তো কিছুই বুঝতে পারেন না। পলিটিক্স যদি বুঝতেন তাহলে এরকম করে কথাবার্তা তো তারা বলতেন না। ওই কারণে এমনও হতে পারে যে তারা তাদের অ্যাডমিনিস্ট্রেশন সাজাবার ব্যাপারে ওই দৃষ্টিভঙ্গি এখনও অর্জনই করতে পারেননি। যদি পারতেন তাহলে এটা হতো না। এতে আমাদের কষ্ট হয়তো বাড়ছে, কিন্তু আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে শেষে লাভ হবে কার? এই গভর্নমেন্ট কন্ডেম মানে এটা স্বৈরাচারের লাভ। এই গভর্নমেন্ট ফেল করলে মানে পুরো দেশ ফেল করলো। অতএব আমাদের এরকম করে যদি আমি বলি যে একটা মরা ঘোড়া টানতে হবে আমাকে, তাও কিন্তু টানতে হচ্ছে। অনেক জিনিসই সহ্য হয় না তবু করি। যেমন আমার সাথে একজন টক শো দেখেছেন একজন নেতা, নাম বলবো না, তিনি বললেন ভাই 50 বছর ধরে রাজনীতি করছি, গত 15 বছর প্রত্যেকটা আন্দোলনের মধ্যে ছিলাম, এখন আমি ফোন করলে অ্যাডভাইজার ধরেই না, মেসেজ দিলে ব্যাক করে না। আমরা কি এতই অস্পৃশ্য হয়ে গেলাম?
আমি তাকে বললাম এই কষ্ট না পাওয়াই ভালো, ওরা হয়তো এতই ব্যস্ত আছেন যে সামালই দিতে পারছেন না। এটা একটা দুর্ভাগ্যের বিষয়। এইটা বুঝেই আমি বলছি, ধরেন এই যে কনস্টিটিউশন প্রস্তাব বা যা যা দিয়েছেন, এই ডিসকোর্সটা লাগবে। ওনাদের এই অ্যাপ্রোচটা আমার কাছে ভালো মনে হয়। ওনারা কমিশন করেছেন, যদি কমিশন বোধ আমি মনে করি ডিসেন্ট্রালাইজেশনের বিষয়টা থাকা দরকার ছিল, লোকাল গভর্নমেন্ট থাকা দরকার ছিল, আরও কিছু কিছু কমিশন হয়তো করা লাগবে পরে। কিন্তু এই কমিশন তাদের রিপোর্ট 3 মাস নিলে 3 মাস ঠিক, তারপরে তো জনগণের মধ্যে আসবে। এই প্রথম বোধহয় বিশ্বের ইতিহাসে প্রথম বাংলাদেশে জনগণের মধ্যে সংবিধান নিয়ে বিতর্ক হবে। না